বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। নতুন মিশন নিয়ে মাঠে নামছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নিরিবিলি সময় কাটালেও ঈদের পর নিজ বাসভবনে ফেরার আভাস। সারা দেশে খুলছে একের পর এক আওয়ামী লীগের অফিস। ক্ষোভে ময়মনসিংহে লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিল এনসিপির নেতাকর্মীরা। মাদারীপুরে আওয়ামী লীগের অফিস খোলার কয়েক ঘন্টার মধ্যে আবারও তালা। মুখোমুখি অবস্থানে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি। লীগের অফিস নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রদল। সংবিধান সংস্কার পরিষদের শপথ ঘিরে মুখোমুখি অবস্থানে বিএনপি জামাত। গণভোট বৈধ নাকি অবৈধ প্রশ্নে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও আন্দোলনের ঘোষণা। পুরনো বেতন কাঠামোর বৈষম্য দূর করতে আলটিমেটাম দিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নিয়েছিলেন শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস দেশ পরিচালনার পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এরপর থেকে অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, এখন কি করবেন ডক্টর ইউনূস? তিনি কি অবসর নেবেন নাকি নতুন কোনো পরিকল্পনা রয়েছে তার? জানা গেছে, ক্ষমতা হস্তান্তরের পর এখন তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন যমুনায়। নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসের আরও ৩ মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি এটি ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, যমুনায় তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন। বর্তমানে যমুনায় ডক্টর ইউনূসের আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। কর্মকর্তা কর্মচারীদের তিনি নির্দেশ দিয়েছেন, যারা তার সঙ্গে দেখা করতে চান তাদের জন্য সুযোগ দেওয়া হয়। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনে 3-0 ভিশন বা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ধারণার উপর ভিত্তি করে নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। ডক্টর ইউনূসের মতে বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা দারিদ্র্য ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। এর বিকল্প হিসেবে তিনি সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন, যা মুনাফা অর্জনের চেয়ে সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয়। যদিও এখনও কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১.৫ বছর দেশ শাসনের পর ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন অধ্যাপক ইউনূস। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে বিএনপি। দেশ পরিচালনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছেন। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধু সৈনিক ব্যর্থ হতে পারে না। নির্বাচনের পরপরই কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের একের পর এক কার্যালয় খুলে উত্তোলন করা হয়েছে পতাকা, দেওয়া হয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগানও। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কার্যালয়ে চলে একই রকম কার্যক্রম। এর প্রতিরোধ হিসেবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও কার্যালয় খুলে কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ। এদিকে ময়মনসিংহে তারাকান্দা বাস স্ট্যান্ডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উদ্বোধনী স্লোগানের পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেন এনসিপির যুবশক্তি নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল করেন। এদিকে শুক্রবার বাদে জুমা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন সহ স্লোগান দেন। তারা প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থানও করেন। বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বুধবার ভোরের এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। শুক্রবার সকালে এমনই এক ঘটনা ঘটে ফরিদপুরে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ওই জেলার আলফাডাঙ্গা উপজেলায় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। অন্যদিকে রাজশাহীর তানোরে আওয়ামী লীগের একটি কার্যালয় খোলার পর ইফতার পার্টির আয়োজন করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় কার্যালয়ে খিচুড়ি রান্না করে ইফতার বিতরণ করা হয়। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন কর্মীরা।
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ও পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে বন্ধ থাকা অফিসটি খোলার কয়েক ঘন্টা পরই সেটি পুনরায় তালাবদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে কুতুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার কুতুবপুর ইউনিয়নের কার্যালয়টি খুলে দেওয়া হয়। খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অফিসটি পুনরায় তালাবদ্ধ করে দেন এবং সেটির নিয়ন্ত্রণ নেন। বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটি খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছিল। তবে বর্তমানে অফিসটি পুনরায় বন্ধ করে ছাত্রদলের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি নির্বাচিতরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপি জোট সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও সেই শপথ নিয়েছেন জামায়াত জোটের সংসদ সদস্যরা। তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়েছেন। দুই শপথই পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 17 ফেব্রুয়ারি নবনির্বাচিতদের এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু এ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছেন সংবিধান অনুযায়ী বিএনপি এই শপথ না পড়ে ঠিক করেছেন। আবার কেউ কেউ বলছেন সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, তবে কোনো কারণে 90 দিনের মধ্যে তা না হলে পরবর্তী 90 দিনের মধ্যে তা হতে হবে। কিন্তু এই নির্বাচন সংবিধান মোতাবেক হয়নি, তাই সংবিধানের দোহাই দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বিএনপির বিরতি থাকা ঠিক হয়নি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হবে। সংবিধানের তৃতীয় তফসিলে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হবে। তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান। শপথ গ্রহণ শেষে বিএনপি নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যদের শপথপত্রে সই করেন। এরপর বিএনপি সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এদিকে শপথ অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না, কারণ তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন। এরপরই শুরু হয় জল্পনা। তবে কিছুক্ষণ পরেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিরোধী জোট। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন। সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়া ও জামায়াতের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। একদিকে বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের সাথে বেইমানি করেছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই জুলাই সনদ বাস্তবায়ন শুরু করা হবে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বহুবার আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ক্রমেই বাড়ছে। সরকার গত বছর একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রস্তুতের দায়িত্বে যুক্ত রয়েছে। কমিশনকে গত জুলাইয়ে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। এতে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের দাবি, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে পূর্বের বেতন কাঠামোর বৈষম্য দূর করতে হবে। সর্বনিম্ন বেতন 32,000 টাকা ও সর্বোচ্চ 1,28,000 টাকা নির্ধারণ করে 13 গ্রেডের পে স্কেল প্রস্তাব করা হয়েছে। এ অবস্থায় বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি আদায়ে নানা পদক্ষেপ নিচ্ছেন।
এরই মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 15 মার্চের মধ্যে দাবি না মানলে 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছে। সে অনুযায়ী স্মারকলিপি প্রদান, প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের মধ্যে রাখা হয়। এরপর প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার সংগঠনটির সঙ্গে আলোচনায় বসেনি বলে দাবি করা হয়েছে। অথচ বিএনপি সরকার 1991 ও 2005 সালে দুটি পে স্কেল ঘোষণা করেছিল বলে উল্লেখ করা হয়। বিগত 11 বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত এমন অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে 6 সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। 2019 সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের কাছেও আবেদন নিবেদন ও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে 2025 সালে অষ্টম পে কমিশন গঠন করা হয় এবং কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণার আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন করেনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অস্ত্র ছিল ট্যারিফ বা শুল্ক। যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন তিনি। যে কোনো দেশকে বাগে আনতে এই ইনজেকশন পুশ করতেন ট্রাম্প। বিশ্বের বহু দেশের উপর 20, 30, 50% রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন এই প্রেসিডেন্ট। এর মাধ্যমে দেশগুলোর সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশও বাদ যায়নি সেই তালিকা থেকে। এবার ট্রাম্পের লাগাম টেনে ধরেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্পের এসব শুল্ক আরোপকে এখতিয়ার বহির্ভূত বলে রায় দিয়েছেন আদালত। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই ট্রাম্পের এসব শুল্ক কেন অবৈধ। সুপ্রিম কোর্টের রায়ের পরও ট্রাম্প কিসের ভিত্তিতে আবারও 10% শুল্ক আরোপ করলেন এবং মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশের কি লাভ হলো? বিশ্লেষকদের মতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির উপর এর কতটা প্রভাব পড়বে? ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA এর অধীনে গত বছর বিশ্বের বেশ কয়েকটি দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই দিনটিকে তিনি স্বাধীনতা দিবস বলেও আখ্যা দিয়েছিলেন। তবে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট প্রেসিডেন্টকে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সংবিধান অনুযায়ী এই ধরনের ক্ষমতা কংগ্রেসের হাতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে লিখেছেন, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টে প্রেসিডেন্টকে আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে, অবাধ শুল্ক আরোপের ক্ষমতা নয়। ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমারস্টের একজন প্রভাষক ক্রিস ইডেলসন আল জাজিরাকে বলেন, এই রায়ের অর্থ হলো ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে শুল্ক আরোপ করে আইন ভঙ্গ করছিলেন। তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন জরুরি আইন তাকে শুল্ক ব্যবহারের অনুমতি দেয়, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আসলে কংগ্রেস এমনটি বলেনি। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এই শুল্ক আরোপকে আইন বহির্ভূত বললেও এর আওতায় এখন পর্যন্ত যে $130 বিলিয়ন যুক্তরাষ্ট্র আদায় করেছে তার কি হবে সে বিষয়ে কিছু বলেনি। আদালতের রায়ে ব্যাপকভাবে ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন প্রেসিডেন্টদের বাণিজ্য বিষয়ে ব্যাপক ক্ষমতা থাকা উচিত। ট্রাম্প বলেন, আমি চাইলে বাণিজ্য ধ্বংস করে দিতে পারি, দেশকেও ধ্বংস করতে পারি, যা খুশি তাই করার এখতিয়ার আছে আমার। সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আদালতের নির্দিষ্ট কিছু সদস্যের উপর আমি হতাশ। আমাদের দেশের জন্য সঠিক কাজটি করার সাহস না থাকায় তাদের প্রতি আমি প্রচন্ড হতাশ। প্রায় 45 মিনিটের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শুল্ক আরোপ অব্যাহত, তিনি বিকল্প পথ খুঁজে বের করবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের মোট বিচারপতি 9 জন, এর মধ্যে 3 জন ট্রাম্পের পক্ষে আর 6 বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে রায়ে সমর্থন দিয়েছেন। ট্রাম্পের এই আক্রমণ মার্কিন বিচার বিভাগের উপর নজিরবিহীন আঘাত হিসেবে দেখা হচ্ছে। আদালতের রায়ের পর আবারও বিশ্বের সব দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
20 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এবার 1974 সালের বাণিজ্য আইনের সেকশন 122 ব্যবহার করে নতুন শুল্ক আরোপ করেছেন। এতে আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে আদালতের রায়ে কিছুটা হলেও পিছু হটেছেন তিনি। বাণিজ্য আইন অনুযায়ী দেশের বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রেসিডেন্ট সাময়িকভাবে 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। 24 ফেব্রুয়ারি থেকে 150 দিনের জন্য এই শুল্ক কার্যকর হবে। গত বছর জুলাইয়ে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে আলোচনার মধ্য দিয়ে গত বছর আগস্টে তা 20% নেমে আসে। এর ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। তাতে যুক্তরাষ্ট্র থেকে নানা ধরনের পণ্য আমদানির শর্ত রয়েছে, আর বাংলাদেশের পণ্যের উপর পাল্টা শুল্ক 1% কমে হয় 19%। আগে থেকেই বাংলাদেশি পণ্য রপ্তানিতে দেশটির 15% শুল্ক দিতে হতো। পাল্টা শুল্ক আরোপের পর সব মিলিয়ে এখন শুল্ক দাঁড়িয়েছে 34%। এখন আদালতের রায়ে পাল্টা শুল্ক বাতিল এবং নতুন করে 10% শুল্ক আরোপে বাংলাদেশি পণ্যের উপর মোট শুল্ক পরিবর্তিত হবে। তবে সেটা মোট কত শতাংশ হবে তা এখনো স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান টিভিএসকে জানান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিও আইনি ভিত্তি হারাবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন ট্যারিফ অবৈধ ঘোষণা করলে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি করেছে সেটাও অবৈধ হয়ে যাবে। ফলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার আমাদের মেনে চলার বাধ্যবাধকতা থাকবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুক্তিটি এখনো কোনো পক্ষই র্যাটিফাই বা অনুমোদন করেনি, অর্থাৎ চুক্তিটি এখনো কার্যকর হয়নি। ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মার্কিন সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশের জন্য ভালো খবর। আমরা চুক্তি করলেও তা এখনো কার্যকর হয়নি। দুই দেশ চুক্তি র্যাটিফাই করার পর এটি কার্যকর হবে। ট্যারিফ বাতিল হলে বাংলাদেশ চুক্তি র্যাটিফাই করা থেকে বিরত থাকার সুযোগ পাবে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। ওয়াশিংটন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হয় চুক্তি না হয় চরম পরিণতি। আর এই হুমকির মধ্যেই পারস্য উপসাগর অভিমুখে ধেয়ে আসছে মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল এক বহর। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন আটলান্টিক পাড়ি দিচ্ছে আরব সাগরের পথে। সেখানে আগে থেকেই অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। 2003 সালের ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমাবেশ। অন্তত 120টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যার মধ্যে আছে F-35 স্টিলথ ফাইটার এবং F-22 এর মতো অত্যাধুনিক সব মরণাস্ত্র। তবে এই রণপ্রস্তুতির মধ্যেই তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সংকট। ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ব্যবহার করতে চেয়েছিল পেন্টাগন, কিন্তু আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য ব্রিটিশ মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। ক্রুত ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছেন চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার। চুপ করে নেই ইরানও। ওমান সাগরে রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়া শুরু করেছে তেহরান। বন্ধ করে দেওয়া হয়েছে কৌশলগত হরমুজ প্রণালীর একাংশ। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে নিজেদের পারমাণবিক ও সামরিক ক্ষেপণাস্ত্রগুলোকে মাটির আরও গভীরে নিয়ে যাচ্ছে ইরান। দেশটির হুঁশিয়ারি, এক চুল আগ্রাসন দেখালে তার জবাব হবে কঠোর। বিশ্লেষকরা বলছেন, গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের পুনরাবৃত্তি হতে পারে যে কোনো সময়। আগামী 28 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যাচ্ছেন। এই সফর কি বড় কোনো অভিযানের সবুজ সংকেত, নাকি এটি কেবলই তেহরানের ওপর চাপ তৈরির কৌশল? উত্তর মিলবে খুব দ্রুতই। হাতে অ্যাসল্ট রাইফেল, নিখুঁত লক্ষ্যভেদ আর মানুষের মতো চলাফেরা। ইন্টারনেটে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবটরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। দাবি করা হচ্ছে, চীন তাদের সেনাবাহিনীতে এই রোবট সৈন্যদের অন্তর্ভুক্ত করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। কিন্তু এই ভিডিও কি আসলেই সত্যি? প্রযুক্তি বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, এমন ভিডিওর সত্যতা নেই। ধনকুবের ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রোকের বিশ্লেষণে দেখা গেছে, এই ভিডিওটি আসলে কৃত্রিমভাবে বা এআই দিয়ে তৈরি করা হয়েছে।
2026 সালে চীনের সেনাবাহিনী কোনো লাইভ ফায়ার পরীক্ষায় এই ধরনের হিউম্যানয়েড রোবট ব্যবহার করেছে এমন কোনো দাপ্তরিক প্রমাণ মেলেনি। মূলত বিনোদন বা প্রদর্শনীর ভিডিওকে এডিট করে সামরিক রং লাগানো হয়েছে। তবে ভিডিওটি ভুয়া হলেও রোবট তৈরিতে চীনের অগ্রগতি কিন্তু কল্পকাহিনীর চেয়ে কম কিছু নয়। চীনের বিখ্যাত কোম্পানি ইউনিট্রি তাদের হিউম্যানয়েড রোবট দিয়ে মার্শাল আর্ট প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে গ্যালবট নামের আরেকটি প্রতিষ্ঠান এমন রোবট তৈরি করেছে যা আখরোট ভাঙা থেকে শুরু করে কাপড় ভাঁজ করার মতো সূক্ষ্ম কাজও করতে পারে। সামরিক যুদ্ধের চেয়ে চীন এখন রোবটদের বেশি গুরুত্ব দিচ্ছে লজিস্টিক্স এবং সীমান্ত ব্যবস্থাপনায়। ভিয়েতনাম সীমান্তে ভিড় সামলানো এবং কাস্টমস চেকপোস্টে সহায়তার জন্য তারা ওয়াকার S2 নামের উন্নত রোবট পরীক্ষা করছে। এই রোবটটির বিশেষত্ব হলো এটি নিজেই নিজের ব্যাটারি পরিবর্তন করতে পারে, যা দীর্ঘক্ষণ কাজ করার ক্ষেত্রে এক বিশাল বিপ্লব। কিন্তু কেন এই বিপুল বিনিয়োগ? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের তথ্য মতে চীন এখন বিশ্বের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল রোবট বাজার। ক্রমবর্ধমান শ্রম ব্যয় এবং কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতেই চীন এখন কারখানা, ল্যাবরেটরি এবং লজিস্টিক সেন্টারে মানুষের বিকল্প হিসেবে রোবটকে বেছে নিচ্ছে। হয়তো আজ আমরা যা ভিডিওতে দেখছি তা AI এর কারসাজি, কিন্তু চীন যে গতিতে এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে তাতে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র বা কর্মক্ষেত্রে রোবটদের বিচরণ আর কেবল সিনেমার দৃশ্য হয়ে থাকবে না। নভেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট হঠাৎ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় উত্তেজনা তৈরি করে। পোস্টটি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে এবং এই কারণে সেখানে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই অভিযোগ সরাসরি নাকচ করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর সরকার। জানানো হয়, হামলার কারণে নিরাপত্তা সমস্যা আছে ঠিকই, কিন্তু শুধু খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা হচ্ছে এমন দাবি পুরোপুরি মিথ্যা। বরং মুসলিম ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষও এসব সহিংসতার শিকার হচ্ছেন। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি ওয়াশিংটন। ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশের তালিকায় রাখে। পাশাপাশি খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে নিষেধাজ্ঞা, আর্থিক সহায়তা কমানো সহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকিও দেয়। এই পরিস্থিতিতে কঠিন বাস্তবতার মুখে পড়ে নাইজেরিয়া। সামরিক হামলার আশঙ্কা তৈরি হয় সেখানে। খ্রিস্টান গণহত্যার অভিযোগ অস্বীকার করে দেশটি। তবুও প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর সরকার জানায়, দেশের নিরাপত্তা সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে প্রস্তুত তারা। এর কয়েক সপ্তাহ পর 25 ডিসেম্বর রাতে উত্তর পশ্চিম নাইজেরিয়ায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। একে শক্তিশালী অভিযান বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার অনুরোধেই এই হামলা চালানো হয়েছে। এরপর দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ে। নাইজেরিয়ায় গিয়ে স্থানীয় সেনাদের প্রশিক্ষণ দেন প্রায় 100 মার্কিন সেনা। তাদের দাবি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নয়, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও কৌশলগত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। যে দেশকে কিছুদিন আগেও শাস্তির হুমকি দেওয়া হয়েছিল, সেই দেশই এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগী হয়ে উঠেছে, যা সবাইকে অবাক করেছে। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার মধ্যকার এই পরিবর্তন পুরোপুরি অপ্রত্যাশিত নয়। SBM ইন্টেলিজেন্সের প্রধান চেতা নোয়ানজে বলেন, নাইজেরিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা নতুন নয়। 1999 সাল থেকেই দেশটি পশ্চিমা সামরিক কাঠামোর সঙ্গে যুক্ত। আসলে পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থানে। ওয়াশিংটন এখন নাইজেরিয়াকে এমন একটি দেশ হিসেবে দেখছে যেখানে তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত স্বার্থ রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের হুমকি কমাতে এবং যৌথ কর্মী দল গঠনে সফল হয়েছে টিনুবু সরকার। জানুয়ারিতে একটি দল গঠন ও ধর্মীয় সহিংসতা কমানোর উপায় নিয়ে আলোচনা করে দুই দেশ। তবে ট্রাম্পের হুমকি থেকে মার্কিন হামলার মধ্যে ঠিক কী আলোচনা বা চুক্তি হয়েছিল তা এখনও অস্পষ্ট। যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার মধ্যকার পরিস্থিতির মোড় ঘোরাতে বড় ভূমিকা রেখেছিল লবিং চুক্তি। গত 17 ডিসেম্বর নাইজেরিয়া ওয়াশিংটন ভিত্তিক DCI গ্রুপকে প্রায় $90 মিলিয়ন নিয়োগ দেয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে বোঝানো যে নাইজেরিয়া খ্রিস্টানদের সুরক্ষায় কাজ করছে এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ে তাদের সমর্থন প্রয়োজন। বিশ্লেষকদের মতে,
এটি ছিল আগুনের বিরুদ্ধে আগুন কৌশল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কিছু লবি নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, আর নাইজেরিয়া এবার লবির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরল। যুক্তরাষ্ট্রের কিছু ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠী নাইজেরিয়ার পরিস্থিতি ভিন্নভাবে তুলে ধরেছিল, তাই সেই প্রচারণার জবাব দিতেই নাইজেরিয়ার এই লবিস্ট নিয়োগ। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। দেশটিতে বর্তমানে প্রায় 10 বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে, আর নাইজেরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের পেছনে বড় কারণ নাইজেরিয়ার এই তেল। নাইজেরিয়ার এই সিদ্ধান্তকে পরিকল্পিত বিনিময় হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকরা। দেশটি মার্কিন গোয়েন্দা সহায়তা ও সামরিক শক্তি পাচ্ছে, আর যুক্তরাষ্ট্র পাচ্ছে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সন্ত্রাস বিরোধী সহযোগিতা থাকলেও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক, কারণ এর মাধ্যমে তারা তেল নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মার্কিন লক্ষ্য শুধু সন্ত্রাস দমন নয়, বরং বিশ্বব্যাপী তেলের সরবরাহ নিয়ন্ত্রণেও প্রভাব রাখা। নাইজেরিয়ায় মার্কিন সহযোগিতা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক উপস্থিতি জঙ্গি গোষ্ঠীগুলোর প্রচারণা আরও শক্তিশালী করতে পারে। তারা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প ব্যবহার করে নতুন সদস্য ভাড়া করতে পারে। বিশেষ করে ইসলামিক স্টেট, সাহেল প্রভিন্স, আইএসএসপি এবং আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই সুযোগ ব্যবহার করছে। এছাড়া দেশের ভেতরেও বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন নাইজেরিয়া তার সার্বভৌমত্বের সঙ্গে আপোস করছে, তবু বাস্তবতার দিক থেকে দেখা হলে তিনুবু সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ থাকা একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল। নিরাপত্তা বাহিনী অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে এবং মার্কিন গোয়েন্দা ও বিমান শক্তি তাৎক্ষণিক সুবিধা দিতে পারে। তবে সতর্ক থাকতে হবে, শুধু সামরিক সহায়তা দিয়ে সমস্যার মূল কারণ যেমন দারিদ্র্য, বেকারত্ব ও দুর্বল শাসন ব্যবস্থা সমাধান হবে না। তাই স্থায়ী শান্তির জন্য এগুলো মোকাবেলা করা জরুরি। কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে। হুমকি, নিষেধাজ্ঞা ও সামরিক অভিযানের আশঙ্কা থেকে এখন দুই দেশ ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। তবে এই সম্পর্ক কতটা স্থায়ী হবে তা এখন সময়ই বলে দেবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।